আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিশাল অঙ্কের রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ আর বরাদ্দকৃত অর্থের খরচে দক্ষতা দেখানোই 2026-27 অর্থ বছরের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদরা বলছেন, বাজেট ঘাটতি মেটাতে প্রত্যক্ষ করে জোর দিতে হবে। আইএমএফের চাপে নয়, অর্থনীতির স্বার্থেই ব্যাংক খাতের সংস্কার এবং সরকারি ব্যয়ে দুর্নীতির লাগাম টানার পরামর্শ বিশ্লেষকদের। সেলিম মালিকের রিপোর্ট। দেশের সামষ্টিক অর্থনীতি এক কঠিন সন্ধিক্ষণে। একদিকে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়ছে দেশ, অন্যদিকে চড়া মূল্যস্ফীতির ভারী মাসুল গুনছেন সাধারণ মানুষ। এমন বাস্তবতায় 1,40,000 কোটি টাকা বাড়িয়ে 9,30,000 কোটি টাকার সম্ভাব্য বিশাল বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। নির্বাচনে ইস্তেহার অনুযায়ী আগামী 10 বছরে কর জিডিপির অনুপাত বর্তমান প্রায় 7% থেকে 20% উন্নীত করার লক্ষ্য নিয়েছে বিএনপি সরকার। বিপরীতে জ্বালানি সহ নানা খাতে ভর্তুকি এবং কার্ড ব্যবস্থাপনার মাধ্যমে বাড়ছে খরচের বহরও। রেভিনিউ অত্যন্ত দুর্বল এবং অর্থনীতির গতি স্লথ থাকা অবস্থায় রেভিনিউ খুব বেশি বাড়ানো যাবে না। সুতরাং এই কমিটমেন্ট এবং সাধ্য, এই তিনটার সমন্বয়ে কিন্তু এইবারের বাজেট সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তারা একটা স্বপ্ন মানুষকে দেখাবে এবং একটা আশা আকাঙ্ক্ষার রিফ্লেকশনটা আপনার থাকবে ইশতেহারে। সেখান থেকে আপনার বাস্তবসম্মত ওয়েতে কতটা পূরণ করা সম্ভব, সেটা আপনার যখন বাস্তবায়নের দিকে আসবে সেটা বিভিন্নভাবে চাপ তৈরি করবে। কিন্তু এই ব্যয়ের টাকা আসবে কোথা থেকে? চলতি অর্থ বছরের প্রথম 10 মাসেই এনবিআর এর রাজস্ব ঘাটতি 1,04,000 কোটি টাকা ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, আগামী অর্থ বছরে সবচেয়ে বড় পরীক্ষা হবে এই ঘাটতির পাহাড় সামাল দিয়ে খরচের দক্ষতা নিশ্চিত করা। এমন একটা টার্গেট করা হবে বলে মনে হচ্ছে, যেটা আমাদের প্রকৃত এবার যে আয় হবে সেটার থেকে অনেক বেশি। দুর্নীতি আছে, লিকেজ আছে, এগুলোকে একেবারে নির্মূল করতে হবে। সো এইটা তো একটা বড় চ্যালেঞ্জ। আর ব্যয়ের দিকে বড় চ্যালেঞ্জ তো হলো যে কিভাবে আমরা সাশ্রয়ীভাবে এগুলোকে বাস্তবায়ন করতে পারি। সংকট কেবল অভ্যন্তরীণ রাজস্ব নয়, চলমান $4.5 বিলিয়ন বেশি ঋণ কর্মসূচি স্থগিত করে আইএমএফ এর কাছ থেকে নতুন করে আরো প্রায় $4.5 বিলিয়ন ঋণ সহায়তার আবেদন করতে যাচ্ছে বাংলাদেশ। তবে এর জন্য মানতে হবে কাঠামোগত সংস্কার সহ ভর্তুকি থেকে বেরিয়ে আসার শর্ত। অর্থনীতিবিদদের মতে, দাতা সংস্থার শর্ত পূরণের জন্য নয়, দেশের অর্থনীতির স্বার্থেই এই সংস্কার এখন সবচেয়ে বেশি জরুরি। আমাদের ঋণের যে ব্যবস্থাপনা, যে শর্তে ঋণ নিচ্ছি সেটা ভালোভাবে নিচ্ছি এবং সুনির্দিষ্ট কাজে ব্যবহার করা হচ্ছে, সেটা অর্থনীতিতে অবদান রেখে আবার সরকারের জন্য রাজস্ব আয় করার একটা সুযোগ সৃষ্টি করছে। এইটা আমাদের নিশ্চয়তা বিধান করতে হবে। এই রিফর্মের অভাবে আমাদের একদিকে যেভাবে সক্ষমতা বাড়ছে না, আরেকদিকে কাঠামোগত বিভিন্ন দুর্বলতা, যেমন পরোক্ষ করের আপনার বোঝাটা অনেক বেশি প্রত্যক্ষ করের চেয়ে, ইনফর্মাল ইকোনমির বোঝা বেশি ফর্মাল ইকোনমির চেয়ে। সরকারি খরচের প্রতিটি টাকার জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে চলমান সংকট কাটানো সম্ভব নয় বলে মনে করেন তারা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। রাজবাড়ীর দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি পরিবহনের একটি বাস নদীতে পড়ে গেছে। তবে বাসটিতে কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে। চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের বাসটি 7 নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়। এখন পর্যন্ত কেউ নিখোঁজ আছেন বলে অভিযোগ পাওয়া যায়নি। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ব্যস্ত সময় পার করছেন ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 3 দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। 2020 সালের ডিসেম্বরের পর এটি কোনো তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম
ঢাকা সফরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক ছাড়াও বাণিজ্য ও প্রতিরক্ষা সংক্রান্ত নানা ইস্যু নিয়ে আলোচনা করবেন তুর্কি মন্ত্রী। কক্সবাজারে শরণার্থী শিবির পরিদর্শন এবং রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি ও তুর্কি মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখবেন হাকান ফিদান। সফর শেষ করার আগে শনিবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলন করছেন বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। Do you hear me? Okay. Let me begin again. Bismillahir Rahmanir Rahim. Your Excellency, Brother Hakan Fidan, Honorable Foreign Minister of Turkey, Honorable State Minister for Foreign Affairs and State Minister for Civil Aviation and Tourism, Excellencies, distinguished visiting delegates, and our friends, distinguished journalists. Assalamu alaikum, a good morning and warm welcome to you all. It is my great honor and privilege to welcome our valued guest, my dear brother, Honorable Foreign Minister of Turkey, His Excellency Mr. Hakan Fidan, and his delegates to Bangladesh. I'd like to welcome you all to this joint press conference, and I fondly remember my visit to Turkey. My first bilateral visit as Foreign Minister was to your great country, and we had excellent meetings at that time, and a press conference like this. During our meetings this morning, we had the opportunity to come together in a spirit of friendship, mutual respect and understanding. We deeply value our compassion, solidarity and cooperation that are also at the heart of Bangladesh's diplomacy and international relations. The engagement this morning truly reflects the long-standing partnership between Bangladesh and Turkey. We have been maintaining extraordinary relationships with your great country, Excellency. We deeply appreciate the visit of Honorable Foreign Minister of Turkey and profoundly believe that this will deepen and widen mutually beneficial cooperation, collaboration and understanding between our two sisterly countries. I thanked Turkey for sending observers who monitored the parliamentary elections in February 2026 and for sending the Deputy Minister Beris Ekinci, who I frequently meet, to the historic oath-taking ceremony of the new government of our Prime Minister, Mr. Tariq Rahman. I also expressed our gratitude to the government of Turkey, particularly Your Excellency, for your invaluable support for Bangladesh's candidature for the President of the 81st session of UN General Assembly. I came back yesterday, right after the elections, and I had the privilege of receiving you in Bangladesh. I'll never forget the support, the encouragement, and the assistance that I received personally from you. Distinguished journalist friends, the foreign policy of our government led by Honorable Prime Minister Mr. Tariq Rahman is guided by the philosophy of Bangladesh first. It doesn't mean Bangladesh alone. It means that we have our resolute commitment to safeguarding Bangladesh's independence, sovereignty, national interest, and the welfare of our people. At the same time, it also reflects our belief that beyond our borders, we're friends and partners, not masters. Bangladesh believes strongly in diplomacy based on equality, fairness, and mutual respect. We're committed to building constructive bilateral and multilateral relations with all countries of the world. Our approach of cooperation is based on shared interests, respect for international rules, and a spirit of partnership and friendship. আজ বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতি থেকে অনুপ্রেরণা, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের দেশেও পালিত হচ্ছে দিবসটি। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের সময় এখন। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন এক অবস্থানে আছে যেখানে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যার কারণে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। পরিবেশকে বিষিয়ে তোলার জন্য দূষণ, দখল আর গাছপালা নিধনকে দায়ী করছেন পরিবেশবিদরা। সরকারের খাল খনন কর্মসূচি বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় আগামী দিনে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন পরিবেশবাদীরা।
তারা বলছেন পরিবেশের ঝুঁকি মোকাবেলায় এখন থেকে উদ্যোগ না নিলে বাড়তে পারে তীব্র তাপপ্রবাহ, খরা এবং ঝড় জলোচ্ছ্বাস। প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে গাছের চারা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এমন ব্যতিক্রমী আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগর উত্তর। ঢাকা মহাখালীর TNT মাঠে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার ও এ বিষয়ে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেলিম উদ্দিন বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ঢাকাকে আরও সবুজ ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবে জামায়াত ইসলামী। পরিবেশ সংরক্ষণে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তারা নগরের প্রতিটি ভবনে ছাদ বাগান গড়ে তোলার পরামর্শ দেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।